প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু মুসা মোহাম্মদ মামুন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ঘরেই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দিলওয়ার রচিত রক্তে আমার অনাদি অস্থি কবিতাটির সবিস্তার আলোচনা করতে চেষ্টা করব। আজ আমাদের কবিতাটির দ্বিতীয় ও শেষ পর্ব। সবিস্তার আলোচনায় যাওয়ার আগে আমরা জাস্ট একটি বাক্যে জেনে নিই যে কবিতাটির মূল বক্তব্য কী। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটির মূল বক্তব্য হচ্ছে যে নদীমাতৃক বাংলাদেশের বন্দনা জ্ঞান। আর এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কবিতাটি বুঝতে সুবিধা হবে। তো প্রথমে কবিতাটির শিকল ফল। কবিতাটি পাঠ করে তোমরা কি শিখবে আমরা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। শিকল ফলটি নদীমাতৃক বাংলাদেশ সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, গঙ্গা, কর্ণফুলী এই প্রধান নদীগুলি সম্পর্কে আলোচনা করতে পারবে। মানব জীবনের উপর নদীর যে অপরিসীম প্রভাব রয়েছে সেটি উপলব্ধি করতে পারবে। দেশ, মাটি ও জনগণের প্রতি অনুরাগ সৃষ্টি হবে এবং গণ মানুষের রূপকল্প চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রক্তে আমার অনাদি অস্থি কবিতা প্রসঙ্গে তোমরা সবচেয়ে বেশি প্রশ্ন করেছ এর নাম জটিলতা নিয়ে। অর্থাৎ রক্তে আমার অনাদি অস্থি, এই রক্তের ভেতর অস্থি কিভাবে থাকে তোমাদের প্রশ্ন ছিল। রক্ত হচ্ছে তরল যোজক কলা, যেটি আমাদের শরীরে অনেকটা জ্বালানির মতো কাজ করে। আর অপরদিকে অস্থি হচ্ছে কঠিন যোজক কলা, অস্থি মানে হাড়, অস্থিমজ্জা। এখন তাহলে রক্তের ভেতর অস্থি কিভাবে থাকবে? আসলে ব্যাপারটা সেরকম নয়। আমরা ইতোপূর্বে তোমাদেরকে অন্য কবিতার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা তোমাদেরকে বলেছি যে কবিতায় ব্যবহৃত শব্দের অর্থ অভিধানের অর্থের হুবহু প্রকাশ করে না। কবিতায় ব্যবহৃত শব্দের অর্থ অভিধানের অর্থকে ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায়। এর আলাদা ব্যঞ্জনা থাকে। কবিতায় ব্যবহৃত শব্দের ইঙ্গিতময়তা, এর রূপকধর্মিতা এবং এর আলংকারিক প্রয়োগের গুরুত্ব অনেক বেশি। ফলে কবি যেটি আসলে বোঝাতে চান তিনি সেভাবে সরাসরি বলেন না, আবার যেটি বলেন সেটি আবার বোঝাতে চান না, সেটি বোঝান না। তো তাহলে রক্তে আমার অনাদি অস্থি এই ব্যাপারটি নিয়ে কবি দিলওয়ার কি বোঝাতে চেয়েছেন? আমরা এভাবেই বলতে পারি যে নদীমাতৃক বাংলাদেশের যে নিরন্তর প্রবাহমান যে জলধারা, তার মতো কবিতার অস্তিত্বের ভেতর ধারণ করেন দেশপ্রেম এবং যে কোনো সংকটময় মুহূর্তে এটি প্রতিরোধ করবার শক্তি, সাহস। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে রক্তে আমার অনাদি অস্থি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। এবার আমরা কবিতাটির পাঠে যাব এবং বুঝে নিতে চেষ্টা করব কবিতাটিতে কি বলা হয়েছে। আমি পড়ছি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। ঠিক যে কথাগুলো কবি বলছেন সেটা যদি বলি তাহলে যে পদ্মার কাছে কবি প্রেম যৌবন চেয়েছেন, যমুনার কাছে প্রেম চেয়েছেন, আর সুরমা নদীর গলিত পলিকে স্বর্ণের সাথে তুলনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পদ্মার কাছে কেন যৌবন প্রত্যাশা করেছেন কবি? পদ্মা নদী আমাদের বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম। পদ্মা নামটি উচ্চারণ করবার সাথে সাথে আমাদের চোখের সামনে ভাসবে প্রমত্তা পদ্মা, এর বিশাল জলরাশি, এর ছুটে চলা, এর স্রোতধারা এবং এর একুল ভেঙে অকুল গড়বার এক দুরন্ত দুর্বার গতি। এবং পদ্মাকে নিয়ে যে গানগুলো রচিত হয়েছে আমাদের দেশে, তার মধ্যেও পদ্মার চরিত্রকে আমরা খুঁজে পাবো। তোমরা নিশ্চয়ই তোমাদের মনে পড়বে যে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা আমারে তোর কিরে আর কুল কিনারা নাই। এই কুল কিনারা না থাকা, এই যে তার বৈশিষ্ট্য, তার যে শক্তিমত্তা, তার যে প্রভাবমত্তা, এটাকেই কবি মূলত বোঝাতে চেয়েছেন তার শক্তিরূপ। আর সেজন্যই পদ্মার কাছে কবি যৌবন প্রত্যাশা করেছেন। এবং এরপরে বলছেন যে যমুনা তোমার প্রেম।
পরবর্তী বাক্যে যমুনার কাছে প্রেম চাইবার একটি বড় কারণ হচ্ছে আমরা জানি একটি সুন্দর জীবনের জন্য কেবল ওই প্রতিরোধ প্রতিবাদ ছুটে চলা যথেষ্ট নয়। মানুষ কেবল দৌড়ায় না, তাকে দাঁড়াতে হয়, গাছের নিচে বসে একটু জিরাতে হয়, তাকে প্রেম ভালোবাসাবাসীর মধ্যে তাকে জীবন কাটাতে হয়। আর তখন যমুনাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ উদাহরণ। আমরা নিশ্চয়ই জানব যে এই যমুনার তীরেই সূচিত হয়েছে যে পৌরাণিক ও ঐতিহাসিক অনেক প্রেমোপাখ্যানের সূচিত হয়েছে অনেক প্রেমোপাখ্যান। যেমন রাধা কৃষ্ণের প্রেমোপাখ্যানের একটা বড় অংশ সূচিত হয়েছে এই যমুনার জলে। গাগরি ভরণে আমি যাব না সখী যমুনা বড় বেঈমান, কিংবা ও নীল যমুনার জল বল মোরে বল কোথায় মোর ঘনশ্যাম। রাধাকৃষ্ণের এই পৌরাণিক প্রেমের বাইরে সম্রাট শাহজাহান ও মমতাজের ভালোবাসার নিদর্শন যে তাজমহল, ওটা তো যমুনার তীরেই দাঁড়িয়ে আছে। আর সেই জন্যই কবি যমুনার কাছে প্রেম চেয়েছেন। আর সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। সুরমা চোখের সৌন্দর্য বাড়ায়, আর অপরদিকে আমাদের সুরমা নদী সিলেটের অলঙ্কার স্বরূপ। আর এই সিলেট এই সুরমা নদীর জলেই সাঁতার কেটে আমাদের কবি দেলোয়ার বড় হয়েছেন। সেই সুরমা নদীর পলিমাটির, যার উর্বর পলিমাটি যেটি কৃষকের শস্য উৎপাদনে বড় ভূমিকা রাখে, অর্থাৎ এই পলিমাটির ফলে কৃষক যে শস্য উৎপাদন করে সেটি আমাদের অন্ন সংস্থান করে, আমাদের সমৃদ্ধ করে, আমাদের স্বাস্থ্য রক্ষা করে। আর কৃষকের কাছে ওই কাদামাটি, ওই গলিত পলি স্বর্ণের চাইতেও অধিক দামি। আর তাই কবি বলছেন পদ্মার কাছে যৌবন চেয়েছেন, যমুনার কাছে প্রেম চেয়েছেন, আর সুরমা নদীর গলিত পলিকে তিনি কল্পনা করেছেন, তুলনা করেছেন তোমার স্বর্ণের সাথে। এরপর বলছেন পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি তোমাদের বুকে আমি নিরবধি গণমানুষের তুলি। অনেকগুলো নদীর কথা বলা হয়েছে, পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলি। এখানে গঙ্গা ছাড়া সবগুলো নদী আমাদের, আর গঙ্গা হচ্ছে হিমালয় থেকে প্রবাহিত হয়ে ভারতে যে অংশটি, তারপরে আমাদের পদ্মা। এবং গঙ্গার আরেকটা পরিচয় রয়েছে, এটি সনাতন ধর্ম অবলম্বীদের কাছে পবিত্রতার প্রতীক। এর জলে স্নান করে তারা পবিত্র হন। কবি বলছেন যে তোমাদের বুকে আমি নিরবধি গণমানুষের তুলি। গণমানুষের তুলি, তুলি কি? শিল্পী যে ছবি আঁকেন সে ছবি আঁকার উপকরণ তুলি। তোমাদের মনে রাখতে হবে যে আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, এটি আমাদের জনজীবনের উপর, আমাদের জীবনযাপনের উপর বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে আমাদের যে প্রান্তিক মানুষগুলো রয়েছে, আমাদের কৃষক, আমাদের জেলে, আমাদের মাঝি, আমাদের কামার কুমোর, যে প্রান্তিক মানুষগুলো আছে, তাদের জীবন জীবিকার অনেকাংশ নির্ভর করে এই নদীর জোয়ার ভাটার উপর, নদী কেন্দ্রিক। আর কবি বলছেন এই প্রান্তিক মানুষগুলোর প্রতিনিধি হিসাবে কবি নিজে এই মানুষগুলোর জীবন চিত্র তুলে ধরছেন এই নদীগুলোর বুকে, নদীগুলোর কাছে। তাই বলছেন যে তোমাদের বুকে আমি, মানে কবি এই সাধারণ মানুষের বিচিত্র জীবন যাপনের চিত্র তিনি তার তুলির সাথে তুলে ধরেন। তারপর বলছে কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। মারণ বেলা মানে হচ্ছে বিনাশকাল, মৃত্যুকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের 1300 নদী প্রবাহিত আমাদের বাংলাদেশে, এই বহমান নদীর বাধাহীন নয়, নিরুপদ্রব নয়। এই নদীর প্রবাহিত নদীর বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ পেতে আছে। আর অপরদিকে এই যে জনগোষ্ঠী, সাধারণ মানুষ, তাদের জীবনযাপনও তোমার বাধাহীন নয়, নিরাপদ নয়। তাদেরও জীবনে নানা দুঃখ, কষ্ট, মৃত্যু রয়েছে। কবি বলছেন যে মুগ্ধ মারণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা, অর্থাৎ এই জীবনের মধ্যে হঠাৎ ছন্দপতন ঘটে, মৃত্যু, দুঃখ, অন্ধকার, বিপর্যয় এসে তাদেরকে বিপর্যস্ত করে তোলে। কিন্তু কবি বলছেন এই বিপর্যস্ত জীবন মোকাবেলা করবার সাহস, শক্তি তাদের রয়েছে। এরপরে তিনি বলছেন রেখছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই ভয়াল ঘূর্ণি
ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে। প্রাণ স্বপ্নকে, কিসের স্বপ্ন? স্বপ্নটা কেমন? অর্থাৎ কবি বলছেন যে আমার বুকে লালিত আবাহমান একটি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন কিসের? এই একটি সমৃদ্ধ জনগোষ্ঠীর, একটি সমৃদ্ধ জীবনের, একটি সুখী সমৃদ্ধশালী জীবনের স্বপ্ন আমি আমার বুকের মধ্যে লালন করি। আর সেই স্বপ্নকে কবি বলছেন আমি বন্ধক রেখেছি, আমানত রেখেছি সুরক্ষিত করবার জন্য, নিরাপদ রাখবার জন্য। কার কাছে? বঙ্গোপসাগরের শক্তির কাছে। কেন শক্তির কাছে? বঙ্গোপসাগরের কাছে শক্তি কেন? এই জন্য যে বঙ্গোপসাগর আমাদের কাছে অপরিসীম শক্তির প্রতীক। আমরা জানি যে 1300 নদী প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে, আর বঙ্গোপসাগর ওই স্রোতধারা দ্বিগুণ, চতুর্গুণ, বহুগুণ বেড়ে শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরের বুকে যখনই কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, সৃষ্ট নিম্নচাপ দেখা দেয়, তখন সেটি সারা দেশ প্রকম্পিত করে দেয়, পুরো দেশকে প্রভাবিত করে। ঠিক তেমনি ওই শক্তি যদি সাধারণ মানুষও যদি বুকের মধ্যে ধারণ করে, তাহলেও তাদের প্রত্যাশিত, তাদের দাবি পূরণের সহজ হয় এবং সেটিও দেশের মধ্যে তোমার বড় প্রভাব ফেলে। আর সেই জন্যই কবি বলছেন যে ভয়াল ঘূর্ণিসে আমার ক্রোধে, উপমা যে তার নেই। অর্থাৎ যে বঙ্গোপসাগরের কাছে তিনি যে তার স্বপ্নকে রেখেছেন, সেই শক্তির কাছে জমা রেখেছেন, সেই শক্তি কবির ক্রোধকে দ্বিগুণ চতুর্গুণ অর্থাৎ বাড়িয়ে দিয়ে আরো শক্তিমান করে তোলে কবির সেই ক্রোধকে। তারপরে বলছেন এই ক্রোধ জলে আমার স্বজন গণমানুষের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ গণমানুষের মুখে। এখানে দুটি শব্দের কথা আমরা একটু আলাদা করে বলবো। প্রাণের জাহাজ, প্রাণের জাহাজ বলতে বোঝানো হয়েছে যে এই দেশের জনগণ ও সম্পদ। আর অপরদিকে নরদানবের মুখে, নরদানব হচ্ছে যুগে যুগে এই দেশের উপর যে আক্রমণ করেছে, আগ্রাসন চালিয়েছে বিদেশিরা, তাদেরকে কবি বলছেন নরদানব। তিনি বলছেন যে এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে। গণমানব মানে হচ্ছে এই সাধারণ প্রান্তিক মানুষ। অর্থাৎ আমরা একটু পেছনের আগের লাইনগুলোকে নিয়ে যদি আমরা একটু বলি, যে কবি বলছেন আমি আমার স্বপ্নকে জমা রেখেছি বঙ্গোপসাগরের শক্তির কাছে, আর বঙ্গোপসাগরের সেই শক্তি কবির ক্রোধকে দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়ে দিয়েছে। এই শক্তি কবির একার নয়, এই শক্তি জনগণের, জনগোষ্ঠীর। এবং এই যে বঙ্গোপসাগরের শক্তির কাছ থেকে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের বুকের ভেতর ধারণ করে দ্বিগুণ শক্তিশালী হয়েছে, এর ফলে আমাদের এই সম্পদের লোভে যুগে যুগে বিদেশিরা, বেনিয়া, ব্রিটিশ আমল থেকে যদি বলি, সেই বেনিয়ারা কিংবা পাকিস্তান আমলের পশ্চিমা শাসক গোষ্ঠী কিংবা যুগে যুগে যারা আমাদের এই সম্পদের লোভে আমাদের দেশের উপর আক্রমণ চালিয়েছে, আগ্রাসন চালিয়েছে, তাদের সেই আগ্রাসনকে থামিয়ে দিয়েছে, দমন করেছে এই দুর্দম জাতি। তার এই শক্তি সে অর্জন করেছে বঙ্গোপসাগরের শক্তির কাছ থেকেই। পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। এটা খেয়াল করে তোমরা, পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, তারপর ডট 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 দিয়ে গেছে। তার মানে পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা এখানে শেষ নয়, আমাদের আরও বহু নদী রয়েছে। আমাদের তিস্তা, মধুমতি, ভাগীরথী, সাঙ্গু, অসংখ্য নদী রয়েছে আমাদের। অর্থাৎ বলা হয়ে থাকে যে 1300 নদীর দেশ বাংলাদেশ। এই যে নদী প্রবাহিত হয়েছে, এই প্রবাহমান নদী যেন বাংলাদেশের শিরায় রক্ত প্রবাহিত হবার মতো। কবি বলছেন যে আবহমান কাল ধরে যে অসংখ্য নদী, মানুষের বাংলাদেশের জীবনরূপ যে অসংখ্য নদী নিরন্তর বয়ে চলেছে, সেই প্রবাহমান জলের ধারার মতো কবি তার অস্তিত্বের ভেতর ধারণ করেন জাতিসত্তার অনাদি অস্থি ও শোণিত। এই অনাদি অস্থি ও শোণিত মানে হচ্ছে যে ওই অবিরল জলের ধারার মতো কবি তার অস্তিত্বের মধ্যে ধারণ করেন দেশপ্রেম। এবং যুগে যুগে এই যে বিদেশিরা আক্রমণ করছে, এই আক্রমণ প্রতিহত করবার শক্তি, সাহস। অর্থাৎ
এই জাতি অর্থাৎ এই জনগোষ্ঠীর যে প্রবাহমান জলের মতো যে শক্তি তার অস্তিত্বের ভেতর ধারণ করেছেন, এই ধারণকৃত শক্তি হচ্ছে এই জাতির গোপন অস্ত্র। আর এই গোপন অস্ত্রের খবর ওই বিদেশি নির্বোধেরা জানে না, আর জানে না বলেই তাদের সকল আক্রমণ প্রতিহত হয়। এই গোষ্ঠী, এই প্রান্তিক মানুষ সাহসিকতার সহিত সেটিকে প্রতিরোধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সংক্ষেপে যদি পুরো কবিতাটি বলি তাহলে কি বলছেন? ব্যাপারটা এরকম যে নদীমাতৃক বাংলাদেশে যে হাজার নদী প্রবাহিত হয়েছে, সেই বাংলাদেশের জীবনরূপ যে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে, সেই প্রবাহমান জলের মতো কবি তার অস্তিত্বের ভেতর ধারণ করেন আদি ও অকৃত্রিম, অনাদিকাল ধরে তিনি তার অস্তিত্বের ভেতর ধারণ করেন জাতিসত্তার শোণিত ও অস্থি। অর্থাৎ কবি তার অস্তিত্বের ভেতর ধারণ করেন দেশপ্রেম এবং বিদেশি শত্রুর আক্রমণ প্রতিহত করবার শক্তি ও সাহস। আমরা কবিতাটি মধ্যে দেখব অনেকগুলো ছোট ছোট প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই জরুরি। আমরা যদি সংক্ষেপে ওই কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা সহজে ধরতে পারবে। যেমন ধরো, রক্তে আমার অনাদি অস্থি এটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি রক্তে আমার অনাদি অস্থি কাব্যগ্রন্থের নাম কবিতা কি? এই প্রশ্নটা হতে পারে অনুধাবনে। সেখানে বলতে হবে যে কবিতার নামে পুরো কাব্যগ্রন্থের নামকরণ করা হয় সেটি হচ্ছে নাম কবিতা। তারপর সহজ কিছু প্রশ্ন রয়েছে যে পদ্মার কাছে কবি কি প্রার্থনা করেছেন? যৌবন প্রার্থনা করেছেন। যমুনার কাছে কি প্রত্যাশা করেছেন? প্রেম প্রত্যাশা করেছেন। তারপর সুরমা নদীর গলিত পলিকে কিসের সাথে তিনি তুলনা করেছেন? স্বর্ণের সাথে। তারপর গণমানবের তুলি কে? অর্থাৎ কবি নিজেই। নরদানব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বিদেশি শত্রুদেরকে, যারা যুগে যুগে আক্রমণ করেছে তাদেরকে। তারপর বঙ্গোপসাগরের কাছে কবি কি জমা রেখেছেন? কবির স্বপ্নকে। তারপর প্রাণের জাহাজ বলতে কি বোঝানো হয়েছে? প্রাণের জাহাজ বলতে এদেশের জনগণ এবং সম্পদকে বোঝানো হয়েছে। আরও ছোট ছোট কিছু প্রশ্ন রয়েছে, তোমরা ভালো করে কবিতাটি পড়বে এবং বুঝতে চেষ্টা করবে। তারপরেও তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, শব্দের অর্থ, বাক্যের অর্থ কিংবা এর নিগুড় অর্থ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই তোমরা জানাবে। আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দীর্ঘদিন থেকে আমাকে প্রশ্ন করছো, আমার কাছে জানতে চাচ্ছ, আমাকে বলছো যে লোকান্তর কবিতাটি কখন পড়াবো। আমরা আগামী ক্লাসে আল মাহমুদ রচিত লোকান্তর কবিতাটি নিয়ে আলোচনা করব। আশা রাখছি তোমরা আমার সাথে যুক্ত থাকবে এবং তোমাদের সবাইকে পাবো। আজ পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ।